কিছু কিছু মুভি থাকে জানো তো, যেগুলো ফাস্ট ফরওয়ার্ড করা যায় না, করলেই মিস। আজ যে মুভিটি নিয়ে এসেছি এটা সেই লেভেলেরই মুভি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা টার্নেই টুইস্ট অপেক্ষা করছে। তাহলে আর দেরি করছো কেন? তোমাদের চলো রোলার কোস্টার রাইডে নিয়ে যাই। শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, তাও কেন তোমরা সাবস্ক্রাইব করো না আমি বুঝতে পারি না। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। মুভির শুরুতে আমরা সন্ধ্যাবেলা 7:52 পুনে শহরকে দেখি, যেখানে আমরা একটা চোরের গ্রুপকে দেখি। বেশ কিছু জন আছে তার মধ্যে। তারা ব্ল্যাকআউট নামে আজকেই একটা প্ল্যান এক্সিকিউট করতে যাচ্ছে। বেশ কিছু ঝিনচাক মাস্ক লাগিয়ে ওরা ইলেকট্রিক অফিসে যায় আর পুরো পুনা শহরের ইলেকট্রিক কেটে দেয়, হয়ে যায় ব্ল্যাকআউট। এটা করার কারণ আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারি। ওরা চলে যায় একটা সিন্ধুকের কাছে, যেখানে প্রচুর সোনা, গয়না, টাকা পয়সা অঢেল ছিল, যেগুলো ওরা লুট করতে যায়। তাই জন্য পুরো শহরে ব্ল্যাকআউট করে দেয়। তারপর ওরা চুরিচামারি করে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা ওই 7:52 আরেকটা সিন দেখি, যেখানে আমরা ক্রাইম রিপোর্টার লেনি ডিসুজাকে দেখি, যে বাড়ি ফিরছে। কিন্তু বাড়ি ফেরার আগে বাচ্চাদের ফুটবল খেলার মাঝখানে একটা বাচ্চার ফুটবল নিয়ে ফুটো করে দেয়, কারণ তার গাড়িতে এসে লাগে। বাচ্চাগুলো তাকে ফুটবল ফুটো করার কারণ জিজ্ঞাসা করতে সে বলে, একটা মোটা বাচ্চাকে দেখিয়ে, ওই তো ও ফুটবল আছে, ওকে নিয়ে খেলো। বাড়ি ফিরতেই ওর বউকে দেখা যায়, যার নাম রশনি ডিসুজা। বাড়ি আসার পরেই ওর বউ বলে, আমি তোমার জন্য ডাল মাখনি রান্না করছিলাম, কিন্তু রান্নাটা দুর্ভাগ্যবশত পুড়ে গেছে। তাই ওকে খুব তাড়াতাড়ি ফ্রেশ হতে পাঠায়। ও বাথরুমে ঢুকলেই একটা আওয়াজ হয়। ও জিজ্ঞাসা করে, কি হয়েছে সোনা? বউ বলে, ও কিছু না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসো। এইভাবে চান করতে করতেই হয়ে যায় ব্ল্যাকআউট। এই ব্ল্যাকআউটের মধ্যে ও বাথরুম থেকে বেরোতেই ওর বউয়ের মুড খুব রোম্যান্টিক হয়ে যায়, আর ওর বউ বলে কেমিস্টের দোকান থেকে স্ট্রবেরি ফ্লেভারের জিনিস আনতে। তাতে লেনি খুশি হয়ে এক্সাইটেড হয়ে বাইরে বেরোতেই যাবে, রশনি বলে সাথে ওকে খাবারও কিছু আনতে, কারণ ও তো ওর ডাল জ্বালিয়েই ফেলেছে, খাবার কিছু নেই তাই জন্য। বাইরে বেরিয়েই মোবাইলে সিগন্যাল চলে যায়। ও রাস্তায় যেতেই যাবে গাড়ি নিয়ে, পুরো রাস্তা জ্যাম। যেতে যেতেই ওর পুরনো বন্ধু রবিকে দেখে, যার পা মচকে গেছিল। তাকে খুঁড়িয়ে আসতে দেখে লেনি বলে, চল তোকে তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, এখানে প্রতিটা পয়েন্টই কিন্তু পরের পারে আবার এক্সপ্লেন করতে লাগবে, তাই এগুলো একটু নোট করে রেখ। গাড়িতে উঠে রবি লেনিকে বলে ওর বাবার রিপোর্ট আনতে ও এসেছিল, কিন্তু রিপোর্টটা কারেন্ট চলে যাওয়ার জন্য তৈরি হয়নি, যাকে পরে এসে নিয়ে যাবে। তারপর রবির বাড়ির সামনে ওরা পৌঁছে দাঁড়িয়ে গল্প করতে থাকে। তার মধ্যেই বৃষ্টি আসে, যা দেখে রবি লেনিকে বলে, তুই তোর বাড়ি যা, না হলে বৃষ্টিতে ভিজবি, আর আমি আমার বাড়ি যাই। গাড়ি করে রাস্তায় আসার পথেই, মানে বাড়ি ফেরার পথে আর কি, ও একটা গাড়িতে ঠুকে দেয়। ঠুকে দিতেই ওই গাড়ির দরজা হঠাৎ করে পেছন দিকে খুলে যায়। ও গাড়ি দাঁড় করিয়ে গিয়ে দেখে ওইটা সেই গাড়ি যে গাড়িটা চুরি করতে বেরিয়েছিল, যেখানে সমস্ত চোর মারা গেছিল। আর ও গিয়ে দেখে গয়না গাটি, টাকা পয়সা, যা দেখে ওর মনে তো লাড্ডু ফুটে যায়। আর ও একটা বড় কালো ব্যাগ ওখান থেকে বের করে নিয়ে চলে আসে। সবকিছু নেয় না, কিন্তু মনে দয়া মায়া আছে তো তাই। ওই বাক্স প্যাটা গুটিয়ে ও আবার আসতে যাবে, মাঝ রাস্তায় আরেকজনকে ঠুকে দেয়। আর ওখানে কিছু লোক ওকে ঘেরাও করে, কেন ও মেরেছে একটা মামুলি লোককে। ব্যাস ফেসে যায়। তখন ও বলে, ঠিক আছে চলো, আমি ওকে হাসপাতালে পৌঁছে দিচ্ছি, এখনো বেঁচে আছে, তোমরা গাড়িতে তুলতে হেল্প করো। কিন্তু তখনই একটা মাতাল এসে জোটে। সে তো আরো চিৎকার চেঁচামেচি করে, বলে ও মারা গেছে, তুমি এখন কি ওকে হাসপাতালে নিয়ে যাবে নাকি? যেভাবেই হোক লোকজনদের বুঝিয়ে সুঝিয়ে ও বডিটাকে গাড়িতে তোলে। সাথে বাবা মাতালও ঢুকে যায় ওদের সাথে। ঢুকে বলে, আমি জানি ওটা মারা গেছে, তুমি যদি তোমার সাথে আমাকে না নিয়ে যাও তাহলে আমি এক্ষুনি পুলিশকে গিয়ে জানাবো, আর তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। তখন লেনি বলে, এই আমাকে ভয় খাওয়াস না, আমি নিজে ক্রাইম রিপোর্টার, তুই আমাকে কি ভয় দেখাচ্ছিস? তখন এই মাতাল বলে, আমি জানি ও আর বেঁচে নেই, মারা গেছে, তুমি ওকে কোনো হাসপাতালে নিয়ে যাবে না, ওর ঠিকানাই লাগাতে যাচ্ছ, আমাকেও সাথে নিয়ে চলো, আমি ঠিকানা লাগাতে হেল্প করব, সাথে আমাকে কিছু টাকা দেবে আর একটা হুইস্কির বোতল দেবে, আমি তাতেই রাজি। উপায় না দেখে লেনি ওকেও তুলে আবার যেতে যাবে। ও মা দেখে আবার পুলিশের নাকাবন্দি, যা দেখে ওই মাতালকে বলে, তুমি ওই বডিটাকে এমন ভাবে রাখো যাতে সবাই দেখে ভাবে ওর ঘুমিয়ে আছে, আর যেভাবেই হোক এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। ওরা নাকাবন্দির দিকে এগোয়, আর ওখানে যে ইন্সপেক্টরকে দেখে, আজই সন্ধ্যেবেলা 5:43 সময় ওই ইন্সপেক্টরের কাছেই, যেহেতু লেনি একজন ক্রাইম রিপোর্টার ছিল, ও বিজনেসম্যান হিসেবে গিয়েছিল কোনো একটা ডিল করার জন্য, মানে ঘুষ দেওয়ার জন্য আর কি। এমনিতে ইন্সপেক্টর পাটিল ভীষণই স্ট্রিক্ট। এবার ওকে ঘুষ দেওয়ার নাম করে একটা স্টিং অপারেশন করে, আর পুরোটা ভিডিও রেকর্ড করে, যা দিয়ে পরে ক্রাইম রিপোর্ট বানাবে। তাই জন্য ওই ইন্সপেক্টরই থাকে ওই পেট্রোলিং এর সময়, যে লেনিকে দেখে চিনতে পেরে যায় আর জিজ্ঞাসা করে, তোমার গোপ কোথায় গেল? লেনি বলে, আমি একটা পার্টিতে যাচ্ছিলাম, তাই জন্য গোপ ছেড়ে দিতে হয়েছে। এই সময় ওই মাতাল অদ্ভুত অদ্ভুত রকমের শায়েরি করে, যা দুর্ভাগ্যবশত পছন্দ হয়ে যায় ওই ইন্সপেক্টরের। আর ওই ইন্সপেক্টর এদের ছেড়েও দেয়, আর বেশি কিছু তামঝাম করে না। ওখান থেকে বেরিয়ে ওরা চলে যায় কবরস্থানে। ওখানে গিয়ে আবার
আবার দুজন ইনফ্লুয়েন্সারকে পেয়ে যায়। মানে কপাল খারাপ থাকলে আর যা হয় আর কি। তাদের নাম হচ্ছে ঠিক আর ঠাক। ওই সন্ধ্যাবেলাতেই ওই ঠিক ঠাক পুলিশের কাছে ধরা পড়ে। ওই পুলিশটা আর কেউ নয়, পুলিশটা ওদেরই মামা, তার মামির গয়না চুরি করার জন্য। আসলে ওরা একটা চাইনিজ অ্যাপে, মানে কিছুদিন আগেই বেরিয়েছিল যে অ্যাপটা ইন্ডিয়াতে ব্যান করা হয়, তাতে কিছু রিলস দিত যেখান থেকে ওরা টাকা কামাতো। সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, ওদের ইনকামের সোর্সও চলে যায়। যাই হোক, তারপর ওরা চুরি করা শুরু করে। মামার ধমক ধামক খেয়ে ওখান থেকে বেরোয়। কার সাথে দেখা হয় জানো? এই লেনির সাথে, যে ওই পুলিশ স্টেশন থেকে স্টিং অপারেশন করে বেরিয়েছিল। বেরিয়ে ও কাউকে মেসেজ পাঠায় যে আমার স্টিং অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ওর তখন নেটওয়ার্ক ছিল না। তাই নেটওয়ার্ক দেখার জন্য ও ব্যাগটাকে রেখে দিয়ে নেটওয়ার্ক সার্চ করছিল, যার মধ্যে ঠিক ওকে গার্ড করার জন্য দাঁড়ায় আর ঠাক ওর ব্যাগ থেকে ক্যামেরা চুরি করে নেয়। লেনি ওই ঠিককেই জিজ্ঞাসা করে তোমার মোবাইলে নেটওয়ার্ক আছে? ঠিক বলে না, আমার মোবাইলেও নেই। ওখান থেকে সিন আবার প্রেজেন্টে ফিরে আসে, যেখানে দেখায় লেনি কবর খুঁড়ছে আর ঠিকঠাক দেখে নেয়। ঠিকঠাক ওকে দেখে নিলেই ও বলে আমরা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এসেছি, যা দেখে ঠিকঠাক বুঝেই যায় ওরা বডিটা ঠিকানা লাগাতে এসেছিল। তখন ওরাও এর কাছ থেকে টাকা চাইতে শুরু করে আর বলে এই টাকা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার্স বাড়াবো। অগত্যা লেনিকে রাজি হতেই হয়। তখন লেনি বলে আমাকে এই লাশটাকে ঠিকানা লাগাতে হেল্প করো। ওরা ঠিকানা লাগাতেই যাবে, মানে কবরে দিতেই যাবে, তখনই দেখে লাশটা জ্যান্ত হয়ে ওঠে। ওরা ভূত 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 বলে ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখান থেকে পালানোর সময় অরবিন্দ বলে একজন ডিটেকটিভ ওদের ছবি তুলতে থাকে। এই অরবিন্দ আমাদের যিশু সেনগুপ্ত কিন্তু। যাই হোক, আর মনে মনে ভাবতে থাকে এই লেনি যে নিজেই ক্রাইম রিপোর্টার, সে আজ নিজেই ক্রাইম করে বেড়াচ্ছে, আর হাসতে থাকে। গাড়ি নিয়ে যেতে যেতেই ওই মাতাল তো মদ 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 বলে মাথা খারাপ করে দেয়। অন্যদিকে পিছন দিকে দুজন ইনফ্লুয়েন্সার বলতে থাকে আমরা লোনাভলা চলে যাই পালিয়ে, তাহলে আর কেউ ধরতে পারবে না আমাদের। তখন লেনি বলে আমি যাকে মেরেছিলাম সে তো জ্যান্ত হয়ে গেছে, তাহলে আবার টাকা পয়সা কিসের জন্য? তোমরা সবাই গাড়ি থেকে নামো। তখন ইনফ্লুয়েন্সাররা বলে তোমাকে ক্রাইম করতে তো আমরা দেখে নিয়েছি, এবার মারা যাক আর বেঁচে থাকো। তুমি তো একটা ক্রাইম করতেই গেছিলে, এরপর ফাঁসলে আমরা সবাই ফাঁসবো, তাই ফাঁসবো কেন, চলো আমরা যেখানে যাচ্ছি একসাথেই যাই। সেই সময় লেনির বসের ফোন আসে। বস বলে পুনে পাবলিক হসপিটালে একটা ধর্ণা হচ্ছে, তুমি ওখানে যাও আর ওখানের ক্রাইম রিপোর্ট আমাকে মেল করো। তোমার কাছে তো ক্যামেরা থাকবেই। লেনি বলে আমি আমার বউয়ের জন্য খাবার আনতে বেরিয়েছিলাম, এখনই যেতে হবে? বস বলে এই রিপোর্টটা তোমাকে কভার করতে হবে। এরপর ও সবাইকে নিয়ে পুনে পাবলিক হসপিটালে চলে যায়। ওখানে আমরা এক্স এমএলএ অনিতা নায়ারকে দেখি, যে ধর্ণা মঞ্চ বানিয়ে খুব বড় বড় ভাষণ দিচ্ছিল যে হাসপাতালে এত লোক মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে এই নিয়ে। এই সব রিপোর্ট কভার করার জন্য লেনি ওর ব্যাগ থেকে ক্যামেরা বের করতেই যাবে, কিন্তু দেখে ক্যামেরা নেই। তখন ঠিকঠাক যে যা নিজের দিকে তাকাতে থাকে, কারণ তারাই তো ক্যামেরা চুরি করেছিল কিছুক্ষণ আগে। আর এই অনিতা মানে যে এমএলএ ভাষণ দিচ্ছিল, ও লেনিকে দেখে কিছুটা রাগে তাকাতে থাকে। এরপরে আমরা কারণটা জানতে পারি ফ্ল্যাশব্যাকে। 1 মাস আগে লেনি নিজের গেট আপ চেঞ্জ করে এই এমএলএ এর বাড়িতে গিয়েছিল একটা ডিল নিয়ে, যেখানে ও বলে আমার বস এই পুনে শহরে একটা 7 স্টার হোটেল করতে চায়, যার জন্য জায়গা লাগবে। এই অনিতা নায়ক বলে আমি তোমাদের দেব ঝোপড়পট্টি খালি করে, তার জন্য আমাকে 10 কোটি টাকা চাই। এই স্টিং অপারেশনটা পুরো ভিডিও রেকর্ড করে মিডিয়াতে দিয়ে দেওয়া হয়। এই খবরে ছড়িয়ে যাওয়ার পরেই অনিতা নায়ক দোষী সাব্যস্ত হয় আর ওর বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়, যার জন্য ও লেনির ওপর খুব রেগে আছে। এরপর ঠিকঠাক লেনিকে জানিয়ে দেয় ওর ক্যামেরাটা ওরাই চুরি করেছে, যা শুনে লেনি তো রেগে যায়। অন্যদিকে এই মাতাল ওদের কাছ থেকে মানে মিডিয়াওয়ালাদের কাছ থেকে মাইক নিয়ে উল্টোপাল্টা বকতে থাকে, যার জন্য অনিতা ভাষণ দিতে পারছিল না। তাই ওর লোকজনদের বলে এই মাতালকে সরাও, না হলে আমি কিছু বলতেই পারবো না। মাতালকে নিয়ে টানাটানি শুরু হলে ঠিকঠাক গিয়ে পাওয়ার কাট করে দেয়, যার জন্য অন্ধকার হয়ে গেলে যে যাকে পারে মারামারি করতে থাকে। আর অনিতাও নিজের হাতে চপ্পল তুলে নিয়ে যাকে তাকে মারতে যায় লেনি ভেবে। তারপরেই হঠাৎ পাওয়ার চলে আসে আর দেখা যায় অনিতার হাতে চপ্পল, যা ক্যামেরা রেকর্ড করছে। কারেন্ট যাওয়ার মাঝখানে এই 4 জন গাড়িতে এসে বসে। গাড়িতে বসে তো 4 জন হেসেই যাচ্ছিল, যা দেখে লেনি বলে এবার তোমরা চুপ করো, আমার সাথে কিছুই ঠিক হচ্ছে না, যখন থেকে বেরিয়েছি যেন আমার মাথায় বাজ পড়ে আছে। এরপর এই ঠিকঠাক তার চাচার দোকানে নিয়ে যায়, যার নাম সৈয়দ। কারণ কি ওরা ওই ক্যামেরাটাকে নিয়ে ওই চাচার দোকানে বেচে দিয়েছিল। ওখানে গিয়ে ওরা সৈয়দ চাচাকে ফোন করে ডাকে দোকান খোলার জন্য। সৈয়দ চাচা আসে আর 1 ঘন্টা ধরে 50টা তালা খোলে। অনেক কষ্টে দোকান খোলার পর লেনি যখন তার ক্যামেরা চায়, সৈয়দ চাচা একটা বিল বানায় 10,000 টাকার ওই ক্যামেরার জন্য। তাতে তো লেনি রেগে একদম লাল হয়ে যায়। ও কেন টাকা দেবে? ও ঠিকঠাককে বলে টাকা দেওয়ার কথা। ঠিকঠাক বলে আমরা তো যা দেওয়া নেওয়া করার করে দিয়েছি, এই টাকা তোমাকেই দিতে হবে। এখানে লেনি বুঝতেই পারে ওরই দায় ওই ক্যামেরাটা নেওয়ার। ও মেনে যায়। ও যখন টাকা আনতে যাবে দেখে ওয়ালেট নেই গাড়িতে। ও ভাবে ঠিকঠাকই চুরি করেছে, এবার ঠিকঠাককে পেটাতে শুরু করে। কিন্তু ঠিকঠাক বলে আমরা তোমার ওয়ালেট নিইনি, তুমি নিশ্চয়ই তোমার বাড়িতে ফেলে এসেছো ওয়ালেট। উপায়ন্তর না দেখে এবার ও সোনার ঘড়িটা ওই সৈয়দ চাচাকে দেয় আর বলে এটা বেচে দিও না, আমি কাল এসে টাকা দিয়ে এই জিনিসটা নিয়ে যাবো,
এটা আমার বউয়ের গিফট দেওয়া। ওটা নিয়ে সৈয়দ চাচা আর কোনো কথা না বাড়িয়ে স্কুটার নিয়ে বেরিয়ে যায়। কিন্তু লেনি যখন ওই ক্যামেরা খুলে দেখে ওর মধ্যে মেমোরি কার্ডই নেই। সৈয়দ চাচাকে ডাকতে যায় কিন্তু সে কোনো কথা বলে না, বেরিয়ে যায়। ওই রাস্তার মাঝেই লেনি শুয়ে পড়ে। ও ভাবতে থাকে আজ আমার দিনটা কোথা থেকে শুরু হয়েছিল, কি নিতে বেরিয়েছিলাম আর কি কাজে ফেসে গেলাম। এবার এসে দাঁড়ায় ওই মাতাল তো প্রথম থেকেই মদ করে পাগল করে দিচ্ছিল। যেহেতু পুনেতে আজ ড্রাই ডে ছিল, কোনো দোকান খোলা ছিল না, এই কথাটা বারবার লেনি ওকে বলেছে, কিন্তু ও কোনো মতেই শুনতে চায় না। এবার ওরা যাওয়ার পথে একটা সুন্দরী মেয়েকে দেখে গাড়ি থামিয়ে ওদের কাছে আসতে, যার নাম শ্রুতি মেহরা। এসে বলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, তোমরা একটু আমাকে লিফট দেবে। ঠিকঠাক গাড়ি থেকে নেমেই ওকে লিফট দিতে চায়, যদিও লেনি রাজি হচ্ছিল না, কিন্তু ঠিকঠাকের জোর জবরদস্তিতে ওকেও তুলে নেয়। শ্রুতি উঠে গিয়ে এদের নাম জিজ্ঞাসা করলে ঠিকঠাক নিজেদের নাম বলে। তখন শ্রুতি বলে আমি তোমাদেরকে অবস্থা জিজ্ঞাসা করিনি, তোমাদের নাম জিজ্ঞাসা করেছি, এগুলোই আমাদের নাম। শ্রুতি তখন কাউকে একটা মেসেজ করে, জিজ্ঞাসা করাতে বলে আমি আমার ভাইকে মেসেজ করে বলছি আমার অবস্থা ঠিক আছে। মাঝ রাস্তায় লেনি বলে আমার শুশু পেয়েছে, আর ও গাড়ি থামিয়ে নেমে পড়ে। সেখানেই ওই মাতাল দেখে একটা মদের দোকান, যা দেখে ও নেমে গিয়ে চুরি করতে যায়। তার সাথে ঠিকঠাকও নামে। ঠিকঠাক ওদের যেহেতু চুরি করা অভ্যেস আছে, ওরা সুচ দিয়ে কোনো রকমের তালা খুলে ওই মদের দোকানে ঢোকে। ওরা বের করে ক্যাশ, আর ওই মাতাল টন মদ ফেলে দেয়, কিছু নেয়, নিয়ে গাড়ির দিকে আসতে যায়। যা দেখে লেনি তো অবাক হয়ে যায়। ও ভাবে আজকে আমার দিনটাই খারাপ। দিয়ে সবাইকে নিয়ে আর মদের বোতল নিয়ে ওরা এগোতেই যাবে, দেখে পেছন দিকে পুলিশ পড়ে আছে। ওই পুলিশের গাড়িতে আর কেউ না, থাকে ওই ঠিকঠাকের মামা। যাই হোক, ওই পুলিশের গাড়ি এদের পেছন যেতে থাকে। কিছুক্ষণ পর ওই পুলিশরা শুট করতে থাকে চোর ভেবে এদেরকে। এই সময় মাতাল খেপে গিয়ে ওর কাছে থাকা গোল্ডেন কালারের বন্দুক বের করে ওই পুলিশদের ওপর শুট করা শুরু করে, আর একটা পুলিশের কান উড়িয়ে দেয়। এবার মাঝ রাস্তায় ওই ডিটেকটিভকে দেখি, যে লেনির গাড়ি পার করার পরপরই ওভারব্রিজের ওখানে ব্লক করে দিয়ে পুলিশের গাড়ির ধাক্কা লাগিয়ে দেয়, আর ও নিজে স্কুটার নিয়ে ওখান থেকে বেরিয়ে পালায়। এরপর শ্রুতির রিকোয়েস্টে লেনি গাড়ি থামাতে বাধ্য হয়। লেনিকে শ্রুতি জানায় আমাকে এখানেই ছেড়ে দাও, আমি আর কোথাও যেতে চাই না। ও নেমে গেলেই সবাই মিলে জিজ্ঞাসা করতে থাকে তুমি এত ভয় পাচ্ছ কেন, কি হয়েছে। যা দেখে শ্রুতি জানায় তোমরা যেই মাতালকে তুলেছো ও আর কেউ না, ও আসগার ডন। মানে কিছু বছর আগে পর্যন্ত এই ডনের নামে পুরো পুনে শহর কাঁপত। এতদিন পর্যন্ত ও আন্ডারগ্রাউন্ড ছিল। তারপর ফ্ল্যাশব্যাকে দেখায় এই ডনের জন্য ওর ইউনিক স্টাইলে প্রচুর মার্ডার করেছিল একসময় পুনে শহরে। তারপর পুলিশ ওর পেছনে পড়ে গিয়েছিল, যার জন্য আন্ডারগ্রাউন্ড হতে বাধ্য হয়। 14 বছর ধরে ও আন্ডারগ্রাউন্ডই ছিল। মাত্র 1 মাস আগে ও ফিরে এসেছে বাসে করে পুনে শহরে, আর এসে থেকেই ও ভিখারির মতো আছে। সাথে রেখেছে ওর পুরনো ঘরের মাটির নিচে থাকার গোল্ডেন রিভলভার। এইসব জানার পর লেনি, ঠিকঠাক আর শ্রুতি খুব ভয় পেয়ে থাকে আর বলে এর থেকে বাঁচার উপায়। তখন অবশ্য ওই মাতাল মদ খেয়ে বেহুশ হয়েছিল। তখন ঠিকঠাক বলে চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যায়, ও নিশ্চয়ই এটা শর্ট আউট করে দেবে। এখান থেকে ওরা যায় আন্নার কাছে। আন্না আর এই আসগারের মধ্যে 36কা আখড়া ছিল, মানে এরা দুজনকে সহ্য করতে পারতো না, দুজনকে খুঁজছিল। আন্নার কাছে যাওয়ার পর ঠিকঠাককে আন্না এক ব্যাগ ভর্তি টাকা দেয় আর বলে এর মধ্যে টিকিটও আছে, যা তোরা মুস্কাটে গিয়ে সেটেল করে যা। তোদের খবর যদি সত্যি হয় আজকে তোদের জন্য এই উপহার আমি মন থেকে দিলাম। এই সময় আসগারের জ্ঞান চলে আসে। সে এসে গাড়ি থেকে বেরিয়ে আন্নার কাছে দাঁড়ায়। এই সময় আমরা বুঝতে পারি আসগার আর আন্নার 36কা আখড়া আছে। মানে আগে আসগার ডন যখন ছিল তখন আন্না ওর নিচে কাজ করত, যা কাজ করার আন্না করত, কিন্তু নাম হতো আসগারের। সেই ক্ষোভ ছিল আন্নার মধ্যে। আন্নাকে দেখে আসগার বলে 14 বছর ধরে আমি এই রাতটারই অপেক্ষা করছিলাম, আর এদেরকে থ্যাংক ইউ জানায় যে তোমরা আমাকে এখানে এনে খুব ভালো কাজ করেছো। এই সময় আমরা জানতে পারি আন্না পুলিশের সাথে মিলে আসগারের সব খোঁজ খবর দিয়ে দিত যাতে ও ধরা পড়ে যায়। তাই ও বাধ্য হয় এখান থেকে গা ঢাকা দিতে। এখানে আসগার আবার বলে বসে লেনিকে তুমি ক্রাইম রিপোর্টার, তুমি কালকের খবরে ছেপে দিও যে আসগার আবার ফিরে এসেছে। যা শুনে আন্না বলে এখানে আবার রিপোর্টারও আছে, তাহলে আমি আর কোনো রিস্ক নেব না, এদের সবাইকে মারো। যা অর্ডার দেওয়ার সাথে সাথেই ঠিকঠাক বলে না লেনি কোনো ক্রাইম রিপোর্টার না, ও তো আমাদের ড্রাইভার। আন্না কারোর কোনো কথা শোনে না, ও মারামারি করতে লেগে যায়। আর এখানে বিশাল একটা ফাইট সিন হয়। এখানে ফাইট সিনও দেখতে দেখতে হেসে পেট ধরে যায়। আচ্ছা, ভালো লাগলে তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এই ফাইটের শেষে আন্না আসগারের বুকে গুলি মারে, যা দেখে আসগার খেপে যায় আর আন্নাকে মেরে দেয়। শেষ পর্যন্ত আসগারও মরতে বসে। তখন ও সবাইকে ডেকে নিয়ে বলে আমি মারা গেলে আমার বডিটাকে মসজিদের পেছনে আমার বাড়ি আছে, ওখানে ওই গাছের নিচে পুঁতে দিও, ওখানেই আমার জীবন রাখা আছে, বলে মারা যায়। যা শুনে লেনি বলে তোমার লাস্ট উইশ আমি নিশ্চয়ই রাখার চেষ্টা করব। আর তখনই একজন শুটারের আবির্ভাব হয়। মনে আছে আগে যাকে কবর দিতে গিয়েছিল, মানে যার সাথে প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই লোকটার নাম মিস্টার এক্স, যে একজন শার্প শুটার। ও লেনিকে মারতে আসে। লেনি ওর জীবনের ভিক্ষা চায়, এবার মারতেই যাবে, সে সময় পেছন দিকে
দিক থেকে কেউ একজন একটা শুট করে ট্রাঙ্কুইলাইজার দিয়ে, আর ওই শুটার পড়ে যায় সামনের দিকে। মানে ভেবে দেখো একটা রাতে লেনির জীবন কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। এখনো শেষ হয়নি, দাঁড়াও আরো জানতে পারবে। এই সময় আমরা ডিটেকটিভকে আসতে দেখি। ডিটেকটিভ এলে বুঝতে পারি ওর সাথে শ্রুতি জড়িত আছে, মানে শ্রুতিকে ওই পাঠিয়েছিল লেনির কাছে। আসলে এসে ও জানায় আমাকে তোমার বউ পাঠিয়েছে তোমার ওপর গোয়েন্দাগিরি করার জন্য। তখন লেনি জিজ্ঞাসা করে মানে তোমার বউ তোমার থেকে ডিভোর্স চায়, তাই তোমার ওপর গোয়েন্দাগিরি করাতে চেয়েছিল। আমি তোমার ওপর গোয়েন্দাগিরি করে দেখেছি আর ওনাকে জানিয়েছি। সকাল 11:30টার সময় ফোন করেছিল আগের দিন যে তোমার রিপোর্ট পুরো নর্মাল, তুমি কোনো বাজে কাজে জড়িত না। তা শুনে তোমার বউ আমাকে বলে আমি অত সব কিছু জানতে চাই না, তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ওকে যেভাবেই হোক ফাঁসাও, আমি ওর থেকে ডিভোর্স নিতে গেলে আমি অনেক টাকা পাবো আর তোমাকেও অনেক টাকা দেবো। তখন ডিটেকটিভ অরবিন্দ জানায় আমি জানি তোমার কাছে বেশি টাকা নেই, তাই আমি তোমার বউয়ের ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়েছিলাম। ওই ব্যাকগ্রাউন্ড চেক করতে দেখি তোমার বউয়ের সাথে তোমার বেস্ট ফ্রেন্ড মানে রবির অ্যাফেয়ার আছে। তারা একে অপরের সাথে দেখা করে মিট করে আর তুমি কিছুই জানতে পারো না, তুমি তখন কাজে থাকো। তারপর ফ্ল্যাশব্যাকে দেখায় যখন প্রথমেই লেনি এসে বাথরুমে ঢুকে স্নান করছিল তখন রবি ওদের বাড়িতেই ছিল। রবি বেরোনোর সময় একটা বাসন ওর পায়ের ওপর পড়ে যায়, যার আওয়াজ পেয়েছিল লেনি। জিজ্ঞাসাও করেছিল কি হয়েছে সোনা, বলেছিলাম মনে আছে? ওই কথাটাই লেনির মাথায় আসে। রবি ওখানে ছিল যখন লেনি বাড়ি ফেরত আসে। বাড়ি ফেরত আসার পর ওকে ওয়াশরুমে তাড়াতাড়ি পাঠায় ওর বউ মানে রশনি, আর ওই সুযোগেই রবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ডিটেকটিভ আগের থেকেই জানতো লেনি খুব ভালো মানুষ, তাই ও শ্রুতির সাথে, শ্রুতি ওর আসল নাম না, ওর আসল নাম পিঙ্কি, পিঙ্কির সাথে মিলে ও কয়েকটা ছবি তুলতে চাইছিল লেনির, যাতে ওরা একটু কাছাকাছি আসবে আর ওই ছবিটা ওর বউয়ের ডিভোর্সে হেল্প করবে। কিন্তু তা তো হয়নি। তাই ডিটেকটিভ বলে এই সন্ধ্যের পর থেকে তুমি যে যে ক্রাইমগুলো করেছো তার ছবি আমি তুলে রেখেছি, যা পুলিশকে দেখালে এমনিতেই তোমার জেল হেফাজত হবে, আর এই ডনের বডি দেখিয়ে আমি পুলিশের কাছ থেকে এমনিই 10 লাখ টাকা পেয়ে যাব। এখানে আরো জানায় আমি সৈয়দ চাচার থেকে তোমার মেমোরি কার্ডটা কিনে নিয়েছিলাম। তাই আমার আর কোনো চিন্তা নেই। ওদেরকে ফেলে দিয়ে বন্দুক দেখিয়ে শ্রুতি আর অরবিন্দ বেরিয়ে যায় গাড়ি নিয়ে। এই সময় ঠিকঠাক বলতে শুরু করে আরে আমি জানি তোমার তো গেছে যা যাওয়ার, কিন্তু একটু ভেবে দেখো তোমার গাড়িতে তো পেট্রোলই নেই, যা তুমি গাড়ি চালিয়ে আস্তে আস্তে অনেকবার বলেছিলে মনে আছে? যা আছে তা কম করে 2 কিলোমিটার যেতে পারবে, মানে আমরা যদি এখন দৌড়াতে শুরু করি ওদেরকে হয়তো পেয়েই যাব, আর ওরা ওদের পেছনে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর ওরা পেয়ে যায় ওদেরকে, কারণ গাড়ির তেল তো শেষ হয়েই গিয়েছিল। ওখানে যাওয়ার পর ওদের মধ্যে কিছু হাতাফাই হয়, আর অরবিন্দ মানে যে ডিটেকটিভ ও পিঙ্কিকে গুলি মেরে দেয় ভুলবশত। পিঙ্কি ওখানেই মারা যায়। তারপরে আবার ঝামেলা হতে হতে লেনি অরবিন্দকে গুলি মেরে দেয়। তারপর গাড়ি নিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে যায়, আর লেনি গাড়িতে তেল ভরায়। ওই পেট্রোল পাম্পেই লেনি ডিটেকটিভের ক্যামেরা বের করে ওর নামে যত ক্রাইমের এভিডেন্স ছিল সবগুলোকে মিটিয়ে দেয়, আর ওর যে মেমোরি কার্ডটা অরবিন্দের কাছে ছিল ওটাও নিয়ে নেয়। হাতের মধ্যে রশনির ট্যাটু দেখে বলে এই নামটা এবার আমি কি করব। লেনি খুব দুঃখ পায় ওর বউয়ের ব্যবহারে। তারপর ওরা এমন একটা জায়গায় যায় যেখানে গিয়ে ওদের কাছে যে বাক্সটা, কালো বাক্সটা ছিল, ওই বাক্সটা ভাঙে। কপাল কেমন চিন্তা করো, এই বাক্সটা ভেঙেও দেখে ওদের টাকা পয়সা কিছু নেই, কিছু বন্দুক রয়েছে। রাগে ওই বন্দুকটাই ওখানে ছোড়াছুড়ি ওরা করে। তারপর সকাল হতে ভাবে এখন কি করা যায়। ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখায়, মানে যেই গাড়িটা চুরি করে নিয়ে যাচ্ছিল সেই গাড়িতে যারা ছিল তাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক ছিল। ও ওর কাছে থাকা বন্দুক বের করে সবাইকে মেরে দেয়। লাস্টে ড্রাইভারও মরে যায়। ওই মারা যাওয়া ড্রাইভারের গাড়িতেই লেনি গিয়ে ঠোক্কর মারে আর ওই গাড়িটা উল্টে যায়। এখানে যেই লোকটি গুলি করেছিল সেই লোকটি গাড়ি উল্টে গেলে মারা যায়, আর ওর পেছন দিকের দরজাটাও খুলে যায়, যার মধ্যে অনেক সোনাদানা ছিল। ও সোনাদানা টাকা পয়সা যেগুলো বেরিয়েছিল ওগুলো না নিয়ে একটা কালো বাক্স বের করে আনে, যেটা ওরা কিছুক্ষণ আগেই খুলেছে। ওই কালো বাক্সতে তো টাকা পয়সার নাম করে নিয়ে গেছিল, কিন্তু কিছুই নেই, বন্দুক বেরিয়েছে। এসব হওয়ার পর লেনি নিজের ভাগ্যকেই দোষ দেয়, ওর ভাগ্যটাই ফুটা। সত্যি ওর ভাগ্যটাই ফুটো, কিছুই পায় না এত কিছু দৌড়াদৌড়ি করার পর। ওর কাছে থাকা আন্নার ব্যাগটা ঠিক আর ঠাককে দিয়ে বলে তোমরা নতুন করে জীবন শুরু করো, আমার জীবন তো এমনিতেই বাজে, আমি এমনিতেই অপয়া, তোমরা নিজেরা ঠিকভাবে শুরু করো। আর ঠিকঠাকও লেনিকে বলে এরপর ব্ল্যাক আউট হলে তুমি যেন আর বাইরে বেরিও না, তাহলেই তোমার পেছন পেছন অপয়া রানী ঘুরে বেড়াবে। এরপর লেনি আসগারকে যে কথা দিয়েছিল মারা যাওয়ার পর ওর বডিটাকে ওর বাড়ির কাছেই কবর দেবে, ওই অনুযায়ী ও বাড়ির ওখানে যায়, ওখানে গর্ত খুঁড়তে থাকে। গর্ত খুঁড়েও একটা বড় বাক্স পায়, যেটা খুলে দেখে সোনার বাট, যা আসগারের বাড়ির উপরে থাকা কিছু বাচ্চা দেখে নেয়। তাই জন্য লেনি আসগারকে ফেলে দিয়েই ওই সোনার বাক্স নিয়ে ও ওখান থেকে বেরিয়ে যায়। বেরিয়েও বাড়ি যখন যায় বাড়িতে দেখে রশনি রবি একসাথে আছে, যা দেখে ওর ভীষণ রাগ হয়। আর কিছুক্ষণ ওয়েট করতে থাকে, ফ্রিজ থেকে দই আর চিনি বের করে খেতে থাকে, আর 3, 2, 1 কাউন্ট করতে থাকে। এরপরই আসে পুলিশ এসে রশনি আর রবিকে নিয়ে
চলে যায়, কারণ ওই এই ব্যবস্থা করে দিয়েছিল। ইন্সপেক্টর পাটিলকে ও স্টিং অপারেশনের ছবি দেখিয়ে ধুমকি দিয়ে বলেছিল যে তুমি যদি আমার বউ আর বন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারো তাহলে তোমার স্টিং অপারেশনের কোনো মেমোরি কার্ড আমার কাছে রাখবো না, তুমি সব থেকে ফ্রি হয়ে যাবে। তাই ওর নামে বিভিন্ন রকম কেস দিয়ে যে হাতিয়ারগুলো ওরা চুরি করেছিল সেই সব হাতিয়ার রবির গাড়িতে ঢুকিয়ে দিয়ে ওকে ফাঁসিয়ে দেয়, আর ওর বউকে বলে যাও এবার জেলের হাওয়া খাও, আর নিজে সোনার বাটের ওপর শুয়ে পড়ে। ওর লাইফ এরপর পুরো সেট হয়ে যায়। এরপর কি আর কিছু হবে? এখনো বাকি আছে। এরপর দেখি আসগারের জ্ঞান চলে আসে, মানে ও তখনও মরেনি। আসগার কি ওর কাছে আসবে সেটা তো পরে জানা যাবে, পরের পার্ট যদি আসে। এখানে আরেকজনের পোল খোলা বাক, সে হচ্ছে মিস্টার এক্স, যাকে ও প্রথমে ধাক্কা মেরেছিল। আসলে ও কেউ না, ও একজন শুটার যাকে ভাড়া করা হয়েছিল। কে ভাড়া করেছিল জানো? ওই অনিতা নায়ক, এক্স এমএলএ। কার এগেনস্টে জানো? এই লেনির এগেনস্টে। কারণ ওর এগেনস্টে স্টিং অপারেশনের জন্যই ওকে এমএলএ পদ ছাড়তে হয়েছিল, মানে মিস্টার এক্স কে ভাড়া করা হয়েছিল লেনিকে মারার জন্য, কিন্তু মারতে তো পারে না। এই মিস্টার এক্স এর আবার একটা হিস্ট্রি আছে, ও যদি কোনো কাজ নিয়ে কমপ্লিট করতে না পারে তাহলে ওর নিজের আঙুল কেটে দেয়। এখানেও তাই, যেহেতু ওর কাজটা কমপ্লিট হয়নি, মানে লেনিকে মারতে পারেনি, সে তার নিজের আরেকটা আঙুল কেটে দেয়। এখানে সিনেমাটি শেষ হয়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।